আলোচনা আরম্ভ হলো চাকা আবিষ্কার নিয়ে। আগুন যেরকম মানুষকে সভ্যতার পথ দেখিয়ে দিল, চাকাও মানুষকে ঠিক তেমনি বাকি পথটুকু অক্লেশে চলতে শেখালো। শুনেছি ভারতের মহেঞ্জোদারোতে প্রথম চাকা আবিষ্কার হয় এবং ক্রমে ক্রমে সেটা সমস্ত পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমরা এখন যখন পালকি চড়ি তখন বোধহয় আদিম যুগে ফিরে যাই, যখন মানুষ চাকা আবিষ্কার করতে শেখেনি। 6 জন বেয়ারা একটি মেয়েকে বইতে গিয়ে ঘেমে নিয়ে যায়, ঘড়ি ঘড়ি জিরোয় আর গামছা ঘুরিয়ে হাওয়া খায়। ওদিকে একজন রিক্সাওয়ালা 2টো লাশকে দিব্যি টেনে নিয়ে যায়, সবই চাকার কল্যাণে। আবু আশফিয়া বললেন, চাকা এরা আবিষ্কার করতে পারেনি সত্য, কিন্তু হাতের নৈপুণ্যে এরা আর সবাইকে হার মানিয়েছে। এই যে হাজার হাজার টনি লক্ষ লক্ষ পাথর একটার গায়ে আরেকটা জোড়া দিয়েছে, সেখানে 1 ইঞ্চির 1000 ভাগের 1 ভাগের ফাঁক। আজকের দিনের জহুরিরা, চশমা বানানেওয়ালারা এত সূক্ষ্ম কাজ করতে পারে কিনা সন্দেহ। আর জহুরিদের কাজ তো 1 ইঞ্চি আধ ইঞ্চি মাল নিয়ে, এরা সামলেছে লক্ষ লক্ষ ইঞ্চি। আমরা শুধালাম, তাহলে তারা সে নৈপুণ্য কোনো সূক্ষ্ম কলা নির্মাণে, কোনো সৌন্দর্য সৃষ্টিতে প্রয়োগ করলো না কেন? আবুল আশফিয়া বললেন, সেটা দেখতে পাওয়া যায় তাদের মন্দির গাত্রে, তাদের প্রস্তর মূর্তিতে। হায়, সেগুলো এখন দেখার উপায় নেই। পার্সি ততক্ষণে বালু জড়ো করে বালিশ বানিয়ে তারই ওপর মাথা দিয়ে শুয়ে পড়েছে। তত্ত্বালোচনার প্রতি তার একটা বিধিদত্ত আজন্মলব্ধ নিরঙ্কুশ বৈরাগ্য আছে, শতই ভক্তিভরে মাথা নত হয়ে আসে। আবুল আশফিয়া বললেন, অনেক রাত হয়েছে, শহরে ফেরা যাক। পল অনেকক্ষণ ধরে গম্ভীর হয়ে কি যেন ভাবছিল। মোটরের দিকে যেতে যেতে বলল, আমার কিন্তু সমস্ত জিনিসটা একটা হিউজ ওয়েস্ট বলে মনে হয়। আমরা সবাই চুপ করে শুনলাম। আমাদের দলের মধ্যে একটি প্রৌঢ়া মহিলা ছিলেন। তিনি বললেন, না মশিও পল, পিরামিডের একটা গুণ আপনি নিশ্চয়ই স্বীকার করবেন। এর সামনে দাঁড়ালে বয়সের দিক দিয়ে দেখতে গেলে আমাকেও তরুণী বলে মনে হয়। একটা কথার মতো কথা বটে। আমি বললাম, সাবাস। মানুষের চেহারা জাগ্রত অবস্থায় একরকম, ঘুমন্ত অবস্থায় অন্যরকম। শহরের বেলাতেও তাই। জাগ্রত অবস্থায় কোনো মানুষকে বেশ চালাক চতুর বলে মনে হয়, কিন্তু ঘুমন্ত অবস্থায় তাকে দেখায় আস্ত হাবা গঙ্গারামের মতো। দুপুরবেলা লাল দিঘি গম গম করে, রাত্রে সেখানে গা ছমছম করে। আমাদের পাড়া পার্ক সার্কাসের ট্রাম ডিপো অঞ্চল দুপুরবেলা ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় হোটেলগুলো যেন কোরাস গান গেয়ে ওঠে। রসের ক্ষেত্রে আমি ছেলে বুড়োতে তফাৎ করি নে। 8 বছরের ছেলে মহাভারত পড়ে সুখ পায়, 80 বছরের বুড়ো আনন্দ পায়। আবার 8 বছরের ছেলে দিব্যি কীর্তন গেয়ে শুনিয়ে দিল। 60 বছরের সুরকানা পণ্ডিত ধরতে পারল না সেটা কীর্তন না বাউল। অর্থাৎ রসবোধের ক্ষমতা বয়সের ওপর নির্ভর করে না, কিন্তু কোনো কোনো ছোটোখাটো রস বয়সের ওপর নির্ভর করে। 8 বছরে সিগারেট খেয়ে কোনো লাভ নেই, 18তেই রাস্তায় মার্বেল খেলার রস শুকিয়ে যায়। ঠিক তেমনি রাতের শহর ছোটদের জন্য নয়। তুলনা দিয়ে বলি, সকাল 8টায় 8 বছরের ছেলেকে 8খানা ট্যাক্সি ডাকতে পাঠাতে পারি, কিন্তু রাত 10টায় 10 বছরের ছেলেকে 10 জায়গায় পাঠাতে পারি নে। কিন্তু যেসব দুধে ছেলেরা যেমন পল পার্সি রাত 2টোর সময় জেগে আছে, তাদের নিয়ে কি করা যায়? আবুল আশফিয়া অভয় জানিয়ে বললেন, কায়রোতে এমন সব নাচের জায়গা আছে যেখানে বাপ মা আপন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে আনন্দ করতে যান। তারই একটা ক্যাবারেতে যাওয়া হলো। খোলাতে, উপরে মুক্ত আকাশ, চতুর্দিকে জাপানি ফানুসে ঢাকা রং বেরঙের আলোর জ্যোতি। ক্ষীণ বলে উপরের দিকে খানিকক্ষণ তাকালে গম্ভীর আকাশের গায়ে চটুল তারার মিটমিট নাচ দেখা যায়। শখানেক ছোট ছোট টেবিল, এক প্রান্তে স্টেজ, ডাইনে বাঁয়ে উইং নেই। পিছনে শুধু হুবহু শুক্তির এক পাটির মতো, কিংবা বলতে পারো সাপের ফনার মতো উঁচু হয়ে ডগার কাছে নিচের দিকে বেঁকে আছে স্টেজের বিরাট ব্যাকগ্রাউন্ড। শুক্তিতে আবার ঢেউ খেলানো। এরকম ছোট্ট সাইজের ঝিনুক সমুদ্র পাড়ে কুড়িয়ে পাওয়া যায়, দেখতে ভারী চমৎকার। ব্যাকগ্রাউন্ডের পেছনে এরই আড়ালে গ্রিন রুম নাকি না মাটির নিচে সুড়ঙ্গ করে। হঠাৎ সবকিছু অন্ধকার হয়ে গেল। ভাবছি ব্যাপার কি। পল পার্সিকে কানে কানে বললাম, মানিব্যাগ চেপে ধরো, বলা তো যায় না বিদেশ বিভুঁই জায়গা। না, আলো জ্বলতে দেখি। শুক্তির সামনে এক স্ফিংস। পিরামিডের পাশে আমরা এই স্ফিংসের পাথরের মূর্তি দেখেছি, অবশ্য এর চাইতে 500 গুণে বড়। স্ফিংস মিশরের সম্রাট ফারাওয়ের প্রতিমূর্তি।
মুখটা রাজারই মতো, শুধু শক্তি আর প্রতাপ বোঝানোর জন্য শরীরটা সিংহের। পেছন থেকে বেরিয়ে এলো 6টি মেয়ে, গলা থেকে পা অবধি ধবধবে সাদা সেমিজের মতো লম্বা জামা পরা। রাস্তায় মিশরি মেয়েদের এরকম জামা পরতে দেখেছি, তবে অন্য রঙের। আস্তে আস্তে তারা ফিসের চারিদিকে ঘুরে ঘুরে নাচতে আরম্ভ করলো, বড় মৃদু পদক্ষেপ। পায়রা যেরকম নিঃশব্দ পদচারণায় হাঁটে, চাঁদ যেরকম আকাশের উপর দিয়ে তারার ফুলকে না মারিয়ে আকাশের এপার ওপার হয়। পায়ে ঘুঙুর নেই, হাতে কাকন নেই, শুধু থেকে থেকে সময়ের একটু আগে তেহাইয়ের সময় থেকে বাঁশি, খঞ্জনি আর ঢোলের সামান্য একটু সঙ্গীত, বড় করুণ, অতি বিষাদে ভরা। নীল নদের এপার থেকে মা যেন ওপারে ছেলেকে সন্ধ্যার সময় বাড়ি ফেরার জন্য ডাকছে। এ ডাক আমি জীবনে বহুবার শুনেছি, যে মাই ডাকুক না কেন, আমি যেন সে ডাকে আমার মায়ের গলা শুনতে পাই। সে ডাক বদলে গেল, এবার শুনতে পাচ্ছি অন্য স্বর। এ যেন মা ছেলেকে ঘুম থেকে জাগাবার চেষ্টা করছে। এ গলায় গোড়ার দিকে ছিল অনুনয় বিনয়, তারপর আরম্ভ হলো আশা উদ্দীপনার বাণী। সঙ্গীত জোরালো হয়ে আসছে, পদক্ষেপ দ্রুততর হয়েছে। 6টি নয়, এখন মনে হচ্ছে যেন 60টি মেয়ে দ্রুত হতে দ্রুততর লয়ে নৃত্যাঙ্গন অপূর্ব আলিম্পনে পরিপূর্ণ করে দিয়েছে। আর পদক্ষেপের কণামাত্র স্থান নেই। স্বপ্নে অজানা লিপি, অচেনা বাণী মানুষ যেমন হঠাৎ কোনো এক ইন্দ্রজালের প্রভাবে বুঝে ফেলে, আমি ঠিক তেমনি হঠাৎ বুঝে গেলাম নাচের অর্থটা কি। এ শুধু অর্থবিহীন পদক্ষেপ নয়, ব্যঞ্জনাহীন হস্তবিন্যাস নয়। নর্তকীরা নবমিশরের প্রতীক। এরা প্রাচীন মিশরের প্রতীক ফিন্সকে তার যুগ যুগান্তব্যাপী নিদ্রা থেকে জাগরিত করতে চাইছে। সে তার লুপ্ত গৌরব নিয়ে সুপ্তিজাল ছিন্ন ভিন্ন করে আবার মিশরে সুপ্রতিষ্ঠিত হোক। বিদেশি স্বৈরতন্ত্রের কুহেলিকা উদ্ঘাটন করে সেই প্রাচীন সবিতার নবীন মূর্তি দুলোক ভুলোক উদ্ভাসিত করুক। তবে কি আমারই মনের ভুল? দেখি স্ফিংস মূর্তির মুখে যেন হাসি ফুটে উঠেছে। এ কি জাদুকরের ভানুমতি, না সৃষ্টিকর্তার অলৌকিক আশীর্বাদ? আবার অন্ধকার হয়ে গেল। নিদ্রিতের চোখে যে রকম পড়ে, আমার চোখে ঠিক তেমনি এসে পড়ল পশ্চিম আকাশ থেকে চন্দ্রান্তের রক্তছটা আর পূর্বাকাশ থেকে নব অরুণোদয়ের পূর্বাভাস। জয় মিশরভূমির জয়। ইংরেজিতে কি যেন একটা প্রবাদ আছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ। তারপর কি যেন সব হয়। হ্যাঁ, বাংলাটা মনে পড়েছে। সকাল সকাল শুতে যাওয়া, সকালবেলা ওঠা, স্বাস্থ্য পাবে, বিদ্যে হবে, টাকাও হয় মোটা। গ্রামের তুলনায় শহরে টাকা বেশি, রাস্তায় রাস্তায় বিদ্যের ভাণ্ডার। স্কুল কলেজ আর শহরবাসীকে অজর অমর করে রাখার জন্য কত ডাক্তার, কবিরাজ, হেকিম না খেয়ে মরছে, তার হিসেব কে রাখে? তাই বোধহয় শহরের লোক সকাল সকাল শুতে যাওয়া আর সকালবেলা ওঠার প্রয়োজন বোধ করে না। গ্রামের লোক তাই এখনও ভোরবেলা ওঠে। কায়রো শহর তাই এখনও ঘুমোচ্ছে, অবশ্য নাক ডাকিয়ে নয়। আবুল আশফিয়া বললেন, তা ঠিক, কিন্তু মুসলমানদের প্রথম নামাজ পড়তে হয় কাক কোকিল ডাকার পয়লা। এদেশে তাদের বড় বড় মসজিদ, মাদ্রাসা, আজহর পাড়ায়, সেখানেই যাওয়া যাক। তারা নিশ্চয়ই ঘুম থেকে উঠেছে। উত্তম প্রস্তাব, কিন্তু মসজিদের নামাজিদের দেখবার জন্যে এ সুদূর কায়রো শহরে আসা কেন? আপন কলকাতায় জাকারিয়া স্ট্রিটে গেলেই হয়। উহু, সেইটাই নাকি কায়রোর প্রবীণ অঞ্চল। অবশ্য পিরামিডের তুলনায় অতিকায় নবীন বয়স মাত্র 1000 বৎসর। কিঞ্চিত এদিক ওদিক। প্রাচ্যের রোমান্টিক নগরী কায়রো বলতে জগৎজনের মনে আরবিস্তানের যে রঙিন তসবির ফুটে ওঠে, সে বস্তু নাকি এখনও ওই অঞ্চলেই পাওয়া যায়। ট্রাম কিন্তু তখনই চলতে আরম্ভ করেছে। কলকাতায় ট্রামের তুলনায় অতিশয় লজ্ঝড় এবং ছুটির দিনে স্কুল কলেজের মতো ফাঁকা। পয়লা ট্রাম দেখা মাত্রই আবুল আশফিয়া তড়িঘড়ি ট্যাক্সিওয়ালাদের পাওনা পয়সা বুঝিয়ে দিয়ে বিদেয় করে দিয়েছেন। পয়সা বাঁচাবার এ ফিকির সবাই জানে, কিন্তু বিদেশে বিভুঁইয়ে কে জানে কোন ট্রাম কোথায় যায়। আপন কলকাতাতেই যখন ট্রামের গুবলেটে নিত্যি নিত্যি কালীঘাটে যেতে গিয়ে পৌঁছে যায় মৌলা আলী, কিংবা বলতে পারো মরমর অবস্থায় মেডিকেল কলেজে না পৌঁছে ট্রাম ভিড়ল নিমতলায়। বল হরি হরি বল। আবুল আশফিয়া বললেন, আল্লাহ আছেন, ভাবনা কি? তব সাথী হয়ে দগ্ধ মরুতে পথ ভুলে তবু মরি। তোমারে ত্যাজিয়া মসজিদে গিয়া কি হবে মন্ত্র সরি। তবু খুব ভরসা পেলাম না। হরি বলো আর আল্লাহই বলো,
তারা সব কজনা এই কটা বাউন্ডুলের জন্যে অন্য সব কিছু ছেড়ে দিয়ে এই অবেলায় ঠিক ট্রাম ঠিক সময়ে ঠিক জায়গায় পাঠাবার তদারকিতে বসে আছেন। এ ভরসা করতে হলে যতখানি বিশ্বাসী হতে হয়, আমি ঠিক ততখানি নই। তা হই আর না হই, আর 5 জনের সঙ্গে সঙ্গে ট্রামেই উঠতে হলো। রাস্তা ক্রমেই শুরু হয়ে আসছে। পৃথিবীর সর্বত্র যা হয়, খোলামেলায় নতুন শহর থেকে নোংরা ঘিঞ্জি পুরনো শহরে শহরে ঢুকবার সময়। রাস্তার দুদিকে দোকানপাট এখনও বন্ধ, 2-1টা কফির দোকান খুলি করছে। ফুটপাথের ওপর লোহার চেয়ারের ওপর পদ্মাসনে বসে 2-4টি সুদানি দারোয়ান তসবি টপকাচ্ছে। খবরের কাগজওয়ালার দোকানের সামনে অল্প একটু ভিড়। চাকর বাকররা হনহন করে চলেছে বড় সাহেবদের বাড়ি পৌঁছতে দেরি হয়ে গিয়েছে বলে। তরল অন্ধকার সরল আলোর জন্যে ক্রমেই জায়গা করে দিচ্ছে। কালো চুলের মাঝখানে সাদা সিঁথি ফুটে উঠছে। তার উপর দেখা যাচ্ছে লাল সিঁদুরের পোঁচ। আকাশ বাতাসের এই লীলা খেলাতে সব কিছু যে পাপোষ্টি দেখা গেল তা নয়, কিন্তু ট্রামের জানালার উপর মাথা রেখে আধো ঘুমে আধো জাগরণে জড়ানো হয়ে সব কিছুই যেন কিছু কিছু দেখা হলো। স্বপ্নে ঘুমের জাগরণে মেশানো অভিজ্ঞতা ভাষাতে প্রকাশ করা কঠিন। ছবিতে এ জিনিস ফোটানো যায় অনেক অক্লেশে। তাই বোধ হয় চিত্রকরদের সূর্যোদয়ের ছবি সাহিত্যের সূর্যোদয়কে প্রায়ই হার মানায়। সবচেয়ে সুন্দর দেখাচ্ছিল মসজিদের চূড়ো অর্থাৎ মিনারগুলোকে। কুতুব মিনার যারা দেখেছে তারাই জানে তার সৌন্দর্য কী। মনে হয় সে যেন পৃথিবীর ধুলো মাটির প্রাণী নয়, সে যেন কোনো রাজাধিরাজের দেশের আপামর জনসাধারণের বহু ঊর্ধ্বে দাঁড়িয়ে ভগবানের আপন হাতের অভিষেক আশীর্বাদের পরশ পাচ্ছে। তবু কুতুবের পা মাটিতে ঠেকেছে। এদের বহু মিনার দাঁড়িয়ে আছে আল্লাহর নামাজের ঘর মসজিদের ওপর, কিন্তু এরা জানে ওপরের দিকে আল্লাহর কাছে যাওয়ার অর্থ কী। সুস্পষ্ট দেখতে পাচ্ছি যতই উপরের দিকে যাচ্ছে ততই ভয়ে জড়সড় হয়ে শুরু হয়ে যাচ্ছে। ক্লাসের গাবদা গোলা ছেলেও যেরকম হেডমাস্টারের সামনে সরকাঠিটি হয়ে যায়, কিন্তু দুলোক আর সবিতা যেন ওদের অভয় দিচ্ছেন। আকাশ যেন তার আপন নীলাম্বরী তাদের পরিয়ে দিতে এসেছেন। পেছনের দিকটা পড়া হয়ে গিয়েছে, আর সবিতা যেন অরুণালোকের লম্বা লম্বা দড়ির ফাঁস লাগিয়ে। আসলে কিন্তু সূর্যালোক তীরের মতো মিনারের ওপর আঘাত দিতে পারে, আবার নুসফাতের মতো তাকে জড়িয়ে ধরতে পারে। তফাৎ বিশেষ কিছু নেই। আর পাগলা কবিরা কত যে উদ্ভট উপমা দেয় তার কি ইয়ত্তা আছে। তবে কিনা অনুবাদের বেলা মূলের যত কাছে থাকা যায় ততই মঙ্গল। প্রকৃতির গড়া নীল, আর মানুষের গড়া পিরামিডের পরেই মিশরের মসজিদ ভুবন বিখ্যাত এবং সৌন্দর্যে অতুলনীয়। পৃথিবীর বহু সমজদার শুধুমাত্র এই মসজিদগুলোকেই প্রাণ ভরে দেখবার জন্যে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে কায়রোতে আসেন। পিরামিড যারা বানিয়েছিল তাদের বংশধররাই এসব মসজিদ তৈরি করেছে, কিন্তু এদের গায়ে ইতিমধ্যে কিঞ্চিত ইরানি, গ্রিক, রোমান এবং পরবর্তী যুগে বিস্তর আরব রক্ত ঢুকে পড়েছিল বলে এরা বানিয়েছে ভিন্ন শৈলীতে। বিশেষত পূর্বেই বলেছি, পিরামিড তার লক্ষ লক্ষ মন ওজন নিয়ে মাটির ওপর ভারিক্কি চালে বসে আছে। তার রাজা যেভাবে প্রজাদের বুকের ওপর জগদ্দল পাথরের মতো বসতেন তারই অনুকরণ করে। পরবর্তী যুগের মসজিদ যারা বানিয়েছিল তারা মুসলমান। তারা রাজার রাজা সৃষ্টিকর্তাকে দেয় সর্বোচ্চ স্থান। তাই তাদের মসজিদের মিনারগুলো উপরের দিকে ধেয়ে চলেছে দুলোকেশ্বরের সন্ধানে। কিংবা বলতে পারো তারা দাঁড়িয়ে আছে মুসলমান নামাজ পড়ার সময় যেরকম প্রতিদিন 5 বার সোজা হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। তাই পিরামিডে ভীতিরস, মসজিদে গীতিরস। পল পার্সি দেখলুম এই রসে ঈষৎ বঞ্চিত। আমরা পুরনো কায়রোর মাঝখানে পৌঁছতেই ট্রাম ছেড়ে একটা মসজিদের অদৃষ্ট পূর্ব সৌন্দর্য দেখতে আরম্ভ করেছি। ওরা দেখি মা মাসির তম্বিতে গিয়ে শীতের গঙ্গা স্নানের সময় আমরা যা করি তাই করছে। গঙ্গা যে সুন্দর সেটা স্বীকার করছে, কিন্তু তাতে নিমজ্জিত হওয়ার আনন্দ সম্বন্ধে সন্দিহান। পার্সি একটু ঠোঁট কাটা, হক কথা, অর্থাৎ যেটাকে সে হক ভাবে সেটা টক হলেও ক্যাট করে বলতে পারে। পলের ভাবটা একটু আলাদা। অশ্বত্থামা যদি পিটুলি গোলা খেয়ে সানন্দে তাণ্ডব নৃত্য জোড়ে, তবে পার্সি তাকে মুহূর্তে বলে দেবে যে দুধের বদলে তাকে ঘোল দিয়ে ফাঁকি দেয়া হয়েছে। আর পল ভাববে কি হবে ওর ভুল ভাঙিয়ে তার আনন্দটি নষ্ট করতে। ও যে আনন্দ পাচ্ছে তাতে তো কারো কোনো লোকসান হচ্ছে না। পার্সি বলল, যত সব পিরামিড।
হ্যাঁ বুঝি, মোক্ষম ব্যাপার, চারটিখানি কথা নয়, পারি ওরকম একটা বানাতে। মানলুম এই মসজিদটা সুন্দর, কিন্তু এটা বানানো আর তেমন কি। পার্সিও মসজিদ দেখে বেএখতিয়ার হয়নি, সে কথা পূর্বেই বলেছি, কিন্তু এ যুক্তিটি তারও মনোপুত হলো না। শুধালো, পারো তুমি বানাতে? আলবৎ। আমি বললাম, সন্দেহের কিঞ্চিত অবকাশ আছে। আজকের দিনে যেসব কলকবজা দিয়ে নানা রকম অদ্ভুত অদ্ভুত জিনিস তৈরি করা যায়, তাই দিয়ে পিরামিড তৈরি করা অসম্ভব নয়, কিন্তু এ মসজিদে যে নিপুণ মোলায়েম কারুকার্য আছে, সেরকম করবার মতো হাত আজকের দিনে আর কারও নেই। আর থাকলেই বাকি, সেটা তো হবে নকল। তুমি যদি একটা বিরাট দিঘি খোঁড়ো, তবে একথা কেউ বলবে না এটা অমুক দিঘির নকল। তুমি যদি একটা পিরামিড বানাও, তবে বলবে না এটা পিরামিডের নকল, কারণ সব পিরামিডই হুবহু একই প্রকারের, কোনোটা বেশি বড়, কোনোটা কম বড়। কিন্তু তুমি যদি হ্যামলেটখানা নকল করে মাসিক পত্রিকায় পাঠাও, তবে তারা ছাপবে না, বলবে নকল। তুলনাটা মনোপুত হলো না? তবে বলি, তুমি যদি মোনালিজার ছবি পর্যন্ত হুবহু এঁকে ফেলো, তবে সবাই বলবে নকল, তবে ওস্তাদের হাত বটে, বাহ। কেউ বলবে না আহ। পল শুধালো, বাহ আর আহ এর মধ্যে তফাৎটা কি? আমি বললাম, যেখানে শুধুমাত্র হাতের ওস্তাদি কিংবা ওই জাতীয় কিছু একটা, যেমন মনে করো মাটির থেকে 100 হাত উপরে একটা দড়ির ওপর হেঁটে চলে যাওয়া, কিংবা মনে করো শিঙ্গিটার মুখের ভেতর আপন মুন্ডুটা ঢুকিয়ে দেওয়া, এক কথায় সার্কাসের তাবৎ কসরত দেখে আমরা বিস্ময়ে অভিভূত হয়ে বলি বাহ। পিরামিডের বেলায়ও তাই বলি বাহ, কিন্তু অমিতাভের উত্তম প্রতিকৃতিতে তার শান্ত প্রশান্ত মুখচ্ছবি কিংবা মান্নার মুখে বিগলিত মাতৃরস দেখে আমরা রসের সাগরে ডুবতে ডুবতে বলি আহ, কি আরাম, কি সৌন্দর্য। বাহ এর কেরানি যতই কঠিন, যতই রোমাঞ্চকর হোক না কেন, তার শেষ মূল্য আহ এর জিনিসের চেয়ে কম। এভারেস্টের চূড়োয় ওঠা যত কঠিনই হোক না কেন, তার মূল্য 83 পথিককে এক পাত্র জল দেওয়ার চেয়ে অনেক কম। এই যে পার্সি বলল সে পিরামিড বানানোর মতো কঠিন কর্ম করতে পারে না, সেইটাই সব কিছু যাচাই করার শেষ পরশ পাথর নয়। শেক্সপিয়র খুব সম্ভব দড়ির ওপরে ধেই ধেই করে নৃত্য করতে পারতেন না, তাই বলে ওই কর্ম তার হ্যামলেটের চেয়ে মূল্যবান এ রায় কে দেবে? আসলে দুটো জিনিস আলাদা, তুলনা করাই ভুল। পিরামিডে আছে ইঞ্জিনিয়ারিং হুনর হেকমত অথবা স্কিল, আর মসজিদে আছে রস সৃষ্টি, অর্থাৎ এস্থেটিক ক্রিয়েশন। ইতিমধ্যে দেখি একটি মিশরীয় জাব্বা জব্বা পরা ছাত্র আজহর বিশ্ববিদ্যালয়ের মসজিদ থেকে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে এগিয়ে আসছে। চেহারা দেখে ভারতীয়ই মনে হলো। আজহর বিশ্ববিদ্যালয়ের বয়স পুরো পাক্কা 1000 বছর। অক্সফোর্ড, কেজি, প্যারিস, বার্লিনের চেয়ে কয়েকশো বছরের ছোট। তবু আজ যেসব গুণীজ্ঞানীর নাম পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এরা ওইসব ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজহর থেকে যারা বেরোন, তাদের নাম তো শুনতে পাইনে। হ্যাঁ, মনে পড়ল, মিশরের গান্ধী বলতে যাকে বোঝায় সাদ জগলুল পাশা ছিলেন আজহারের ছাত্র। কিন্তু আর কারো নাম শুনতে পাইনে কেন? আশ্চর্য, মুসলমানেরা যখন স্পেন দখল করল, তখন তারা সেখানে আজহরের অনুকরণে বিশ্ববিদ্যালয় গড়ল। প্যারিস ইউনিভার্সিটির গোড়াপত্তন যারা করেন, তারা অনেকেই লেখাপড়া শিখেছিলেন স্পেনের মুসলমান বিশ্ববিদ্যালয়ে, এবং প্রথম দিককার পাঠ্যপুস্তকগুলো পর্যন্ত আরবি বই থেকে লাতিনে অনুবাদ করা হয়। আজ আর আজহরের নাম কেউ করে না, করে প্যারিস বিশ্ববিদ্যালয়ের। কিন্তু আশ্চর্য হই কেন? একদা এই ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান ভারতবর্ষের বাইরে ছড়িয়ে পড়েছিল। গ্রিকরা আমাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিল। পরবর্তী যুগে ইউরোপীয়রা আমাদের কাছ থেকে শূন্যের ব্যবহার শিখল, এবং তারই ফলে তাদের গণিতশাস্ত্র কি অসাধারণ দ্রুত গতিতে এগিয়ে চলল। আরবরা চরক সুশ্রুতের অনুবাদ করল, আরও কত কি। 11 শতকে ভারত আক্রমণকারী সুলতান মাহমুদের সভামণ্ডিত আল বিরুনি সংস্কৃত শিখে ভারতবর্ষের জ্ঞান বিজ্ঞান সম্বন্ধে যে বই লেখেন, তা পড়ে সে যুগের মুসলিম জগৎ অবাক হয়ে ভারতবর্ষের গুণগান করেছিল। তারও পরবর্তী যুগে সম্রাট আওরঙ্গজেবের বড় ভাই দারা শিকুর উপনিষদ সম্বন্ধে ফার্সি বই লাতিনে তর্জমা হয়ে যখন ইউরোপে বেরুলো, তখন সে বই নিয়ে ইউরোপে কি তোলপাড়ি না হয়েছিল। সে যুগের সেরা দার্শনিক শোপেনহাওয়ার তখন বলেছিলেন, এ বই আমার জীবনের শেষ কটা দিন শান্তিতে ভরে দেবে। ওই সময়ের বিশ্বকবি গ্যাটে
শকুন্তলার অনুবাদ পড়ে ঘন ঘন সাধু সাধু বলেছিলেন। এখনও ভারতবর্ষের আজহরের পুরনো সম্পদের সম্মান ইউরোপীয়রা করে, কিন্তু আজকের দিনে যারা শুধু সংস্কৃত কিংবা মিশরের আরবির চর্চা নিয়ে পড়ে থাকেন তাদের নাম কেউ করে না। তারা এমন কিছু সৃষ্টি করতে পারেন না কেন যা পড়ে বিশ্বজন বিমোহিত হয়ে পুনরায় সাধু সাধু রবে হুঙ্কার তোলে? হায়, এদের সৃজনী শক্তি ফুরিয়ে গিয়েছে। কেন ফুরলো? তার একমাত্র কারণ এক বিশেষ যুগে এসে এরা ভাবলেন এদের সব কিছু করা হয়ে গিয়েছে, নতুন আর কিছু করবার নেই, পুরনো পুঁজি ভাঙিয়ে খেলেই চলবে। এবং তার চেয়েও মারাত্মক কথা, এরা অন্যের কাছ থেকে আর কিছু শিখতে চান না। এদের দম্ভ দেখে তাই স্তম্ভিত হতে হয়। আজহরের ছেলেটিকে জিজ্ঞেস করলুম, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স কেমিস্ট্রি বটনি পড়ানো হয়? সে শুধালো, এসব কি? অনেক কষ্টে বোঝালুম। সে বললে, ধর্মশাস্ত্রে যা নেই তা জেনে আমার কি হবে? আমি বললুম, অতিশয় হক কথা, ধর্ম ছাড়া অন্য কোনো গতি নেই। কিন্তু ভ্রাত, তোমার পা যদি আজ আছাড় খেয়ে ভেঙে যায় আর ডাক্তার বলে এক্স-রে করে দেখতে হবে কোন জায়গায় ভেঙেছে, তখন কি ধর্মশাস্ত্রে এক্স-রের কল বানাবার সন্ধান পাবে? উত্তরে কি বলেছিল মনে নেই, ধর্ম রক্ষা করবেন এই জাতীয় কিছু একটা। কিন্তু ইতিমধ্যে দেখি পল পার্সি অতিষ্ঠ হয়ে উঠেছে। তত্ত্বালোচনা পার্সিকে বিকল করে, সে কথা পূর্বেই বলেছি, কিন্তু এই স্থলে পল পর্যন্ত বিচল হয়ে পড়ল। আমি যখন একটু থেমেছি তখন দেখি তারা এক দোকানের সঙ্গে দরদস্তুর করছে। কি ব্যাপার? মিশরের পিরামিডের ভিতর যেসব টুকিটাকি জিনিস পাওয়া গিয়েছে তারই কিছু কিছু এখানে বিক্রি হচ্ছে। আমি বললাম, এসব তো মহামূল্যবান জিনিসগুলো, কেনার কড়ি আমাদের কাছে আসবে কোত্থেকে? আর মিশরি সরকার সেগুলো জাদুঘরে সাজিয়ে না রেখে বাজারে বিক্রি করবার জন্য ছাড়বেই বা কেন? দোকানি বলল, একই জিনিস এত অসংখ্য পিরামিডে এত বেশি পাওয়া গিয়েছে যে সেগুলো সরকার বাজারে ছেড়েছে। ভালোগুলো অবশ্য জাদুঘরে সাজানো আছে এবং দামও তাই বেশি নয়। আমি কিনছি করছি, এমন সময় সেই আজহরের ছেলেটি আমার কানে কানে বলল, তাই যদি হবে তবে ওর দোকানের পেছনের কারখানাতে কি সব তৈরি হচ্ছে, চলুন না কারখানাটা দেখে আসবেন। আমি বললাম, কি আর হবে দেখে? জার্মানিতে তৈরি কাশ্মীরি শাল, জাপানে তৈরি অতিশয় খাঁটি ভারতীয় খদ্দর, কলকাতায় তৈরি জার্মান ওষুধ, এসব তো বহুবার দেখা হয়ে গিয়েছে। ওর থেকে নতুন আর কি তত্ত্বলাভ হবে? পল পার্সিকে বললাম, পাশের ছেলের পাতা থেকে টুকলি করা আর এই জালমাল তৈরি করাতে কোনো তফাৎ নেই। পল বলল, মাস্টার ধরতে পারলে কান মলে দেন। আমি বললাম, সরকারও মাঝে মাঝে এদের কান মলে দেয়। তখন হঠাৎ খেয়াল হলো আজহরি ছেলেটি যে ফিসফিস করে কানে কানে কথা বলেছিল সেটা বাংলায়। তৎক্ষণাৎ তাকে শুধালুম, আপনি কি বাঙালি? সে বলল, হ্যাঁ। তারপর শুনলুম বর্ধমানে বাড়ি, 10 বছর বয়সে এখানে সে এসেছে, বাংলা প্রায় ভুলে গিয়েছে। আরও 4 বছর অর্থাৎ সব শুদ্ধ 12 বছর এদেশে কাটিয়ে ফের বর্ধমানে ফিরে যাবে। সেখানে ফিরে গিয়ে কি করবে? এই বিদ্যের কদর তো ভারতবর্ষে নেই, তাতে আশ্চর্য হবারই বা কি? কাশী থেকে 12 বছর সংস্কৃত শিখে বর্ধমানে ফিরলে তার পাণ্ডিত্যেরই বা মূল্য কে দেয়? তাকেও তো সেখানে উপোস করতে হয়, একেও তাই করতে হবে। আজ আর প্রাচীন শাস্ত্রের পাণ্ডিত্যের কেউ সম্মান করে না। কিন্তু ছেলেটির দেখলাম তাই নিয়ে কোনো দুর্ভাবনা নেই। বাপ ধার্মিক লোক, ছেলেকে ধর্ম শিক্ষা করতে পাঠিয়েছেন, তাই শিখে সে দেশে ফিরে যাবে, তারপর যা হওয়ার তাই হবে। দলের কেউ এ দোকানের সামনে দাঁড়াচ্ছে, কেউ ও দোকানের সামনে দাঁড়াচ্ছে, কেনাকাটা হচ্ছে অতি সামান্য। টুকিটাকি নাড়াচাড়াতে আনন্দ অনেক বেশি, খরচাও তাতে নেই। এই করে আমরা সমস্ত দিন কাটিয়ে দিতে পারতুম। কিন্তু হঠাৎ দলের একজন স্মরণ করিয়ে দিলেন, আমাদের পোর্ট সৈয়দের ট্রেন ধরতে হবে 8টায়। আবুল আশফিয়াকে স্মরণ করিয়ে দিতে তিনি বললেন, চলুন। কিন্তু তার হাবভাবে কোনো তাড়া নেই। অতি অনিচ্ছায় ট্রামে উঠতে হলো। আজহরের ছেলেটি আমার সঙ্গে বাংলা কথা কইতে পেয়ে আমার সঙ্গ ছাড়তে চায় না, সেও চলল আমাদের সঙ্গে। আরবি ভাষা এখন তার জীবনের মূল মন্ত্র, কিন্তু তাই বলে কি মাতৃভাষা বাংলার মায়া এত সহজে কাটানো যায়? খেচাং করে ট্রাম দাঁড়ালো। কি ব্যাপার? আগের একটা ট্রাম মোড় নিতে গিয়ে লাইন থেকে ছিটকে পড়েছে, বাদবাকি সব ট্রাম তার পেছনে গড্ডলিকায় দাঁড়িয়ে। লোহার ডান্ডা দিয়ে জনা কয়েক লোক ছিটকে পড়া ট্রামটাকে লাইনে ফেরত নিয়ে যাবার চেষ্টা করছে। চেষ্টার চেয়ে চিৎকার চেঁচামেচি হচ্ছে বেশি।
লম্বা লম্বা আলখাল্লা উড়িয়ে রাস্তার ছেলে বুড়ো ট্রামটার চতুর্দিকে ছুটোছুটি লাগিয়েছে। আর কত প্রকারেই না উপদেশ আদেশ অনবরত ট্রামের ভেতর বাহির দুদিক থেকেই উপচে পড়ছে। দেশের হরির লুট এর কাছে লাগে কোথায়?